Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. তোমার কথা খিলাফ হবে না, যাতে সাপ মরবি আর লাচ্ছি ভাঙবে না। তাছাড়া এটা হলো রানী সরকার অমলার আদেশ, না হলে আমি কন্যাকে বিবাহ দেব না, দেব না, দেব না। আমি বুঝতে পেরেছি, নারী হলেও উনি বুদ্ধিমতী। 12 বছর কন্যার জন্য স্বর্ণ দিতে পারবে না, আর ওই স্থানে বিবাহ দেব না। এই কে আছিস? দ্বিজবরকে পাঠিয়ে দে আমার এই সম্মুখে। খেতে পারবো না বাবা, ছেড়ে দে বাবা, পরে খাও এসে পরে খাও। খেলে বলবেন না মহারাজ, আপনার এই রাজপ্রাসাদের দাড়ি প্রহরীগুলো এত ভালো, আমার খেতে থেকে উঠতে দিচ্ছে না, আমি আর খেতে পাচ্ছি না মহারাজ। দাসীগুলো তোমাকে খেতে হ্যাঁ খুব ভালো মহারাজ। আচ্ছা তাহলে দিন রাত দেখা যাক। কিন্তু আমার একটি ছোট্ট পণ রয়েছে। পণটি হলো এই? হ্যাঁ বলুন বলুন দেখি। আমার 12 বছরের কন্যার জন্য যদি দিতে পারে স্বর্ণ, বিবাহ দেব এই চম্পক নগরে। না না মহারাজ, এ অসম্ভব কথা বলছেন মহারাজ। আপনার কন্যার বয়স কত এখন মহারাজ? 12 বছর। একটি 12 বছরের কন্যার জন্য স্বর্ণ চাইছেন আপনি? বলুন তো মহারাজ, কোন রাজত্বের কি সম্ভব একটি 12 বছরের কন্যার জন্য স্বর্ণ দেওয়া? পারবে? পারবে? স্বর্ণটা নিশ্চয়ই আপনি দেবেন না। না না মহারাজ, আমি কোথায় পাবো অত স্বর্ণ? জান হ্যাঁ জান 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 গিয়ে বলুন আপনাদের রাজাকে যে 12 বছরের কন্যার জন্য যদি স্বর্ণ দিতে পারো, আসবে আমার এই রাজসভা মাঝে, না তো বা কোনোদিন আসবে না এই রাজসভা মাঝে। বলছিলাম মহারাজ, মাত্র 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে কোনোদিন আসবে না আমার এই সাই। মহারাজ বলছিলাম একটু কম সম করে নিলে। ওই কি দাম ঠিক রাজা রে বাবা, এই রাজা থাকবো না, চলে যাবো চলে যাবো। বেশ মহারাজ, আমি এই আপনার এই রাজসভায় দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, যদি আনতে পারি আপনার 12 বছরের কন্যার জন্য স্বর্ণ, তাহলে আসবো এই রাজসভাতে, না তো আর কোনো দিনের জন্য আসবো না। আর এই মুখটাও আপনাকে আর দেখাবো না মহারাজ। আসি মহারাজ, নমস্কার। তাই তো কি করলাম, সুন্দর একটি পাত্র এলো, তাহলে যে অমলার এই কথা মতো ওই স্থানে যে বিবাহ দিতে পারলাম না। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে আমাদের দ্বিজবরকে পাঠিয়ে দেব সুপাত্রের সন্ধান। ওগো দেবী মা মনুষ্য, ওগো অন্তর্যামী ভগবান, তোমাকে না ডেকে আমি জল পর্যন্ত গুণ করি না। দ্বাদশী একাদশী সবই ব্রত পালন করে ফুল তুলসী 2 নয়ন জলে 2 পদ ধুয়ে জল গ্রহণ করি, কেন গো জননী আমার কপালে একটু দুঃখ কষ্ট একটিবার বলতে পারো? তুমি তো করুণাময়ী, তুমি তো অন্তর্যামী, একটিবার আমাকে করুণা করো মা, একটিবার করুণা করো। আজ কি ছবি আজ কে চো আজ কপালে বিধাতা গো, কপালে বিধাতা কি ছবি মা এঁকেছো আমার কপালে বিধাতা, আমার কপালে বিধাতা। আজ জানি না কোথায় বিধি নিয়ে যাবে নিয়তি, জানি না বলো গো চলা বিরোধী, জানি না কোথায় কবে
যাবে নিয়তি জানি না বলো ওগো চলা বিরোধী বলো ওগো করবে এ পথ গোতাছে আর বলো গো মরমে সে পথে কোথায় সে বলো ওগো করবে এ পথ গোতাছে যদি থাকো তুমি দেবতা যদি থাকো তুমি দেবতা আমার কপালে বিধাতা আমার কপালে বিধাতা ছবি এঁকেছো আমার কপালে বিধাতা আমার কপালে বিধাতা ছবি এঁকেছো আমার কপালে বিধাতা আমার কপালে বিধাতা কপালে বিধাতা না আমি মিথ্যা দুঃখ করবো না প্রতিদিন যেমন ধুলা খেলা করে প্রতিদিন মাঝে ধুলা খেলা করবো ওই দিনে পরে চিনতে পারি কি না অপূর্ব নৃত্য গীত বাবা বাবা ওরে মা তুই কে রে মা এখানে বসে এত সুন্দর নৃত্য গীত করছিস আমি হ্যাঁ প্রতিদিন ধুলা খেলা করি ও আচ্ছা আচ্ছা ধুলা খেলা করছিস আর নাচছিস আচ্ছা আচ্ছা খেলা করছি ও আচ্ছা আচ্ছা বলতো খুকি ধুলা খেলা করলে কি হয় কি কত আয় উন্নতি করতে পারি আমি বলতে পারি হ্যাঁ এই আচ্ছা খুকি। আর বলতে পারবি খুকি আমি কোথায় গিয়েছিলাম তুমি গিয়েছিলে সাই রাজা রাজ্যি ও বুঝতে পেরেছি তুই রাজপ্রাসাদের পাশ থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলিস না 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 কিসের জন্য ফিরে আসো আমি বলতে পারি আচ্ছা বল দেখি খুকি তুমি গিয়েছিলি সাই রাজার একটি অবিবাহিত কন্যা হ্যাঁ হ্যাঁ সেই কন্যার সন্ধানে গিয়েছিলি সাই রাজা বড় লোভী তার কন্যা দুজনে চাই স্বর্ণ স্বর্ণ দিতে পারো না বলে বৃথা দুঃখ করে ফিরে দেব বাহ ইয়ে তো সব বলে দিল রে আচ্ছা খুকি তুই কি কোনো মন্ত্রতন্ত্র জানিস নাকি রে না ও আচ্ছা আমি সেই স্বর্ণ দেব হ্যাঁ রে মা হ্যাঁ দেব স্বর্ণ দেব খোঁজকি মারা জায়গা খুঁজে পাস না না সত্য কথা তোর বলছি দাদুর বয়সে আমি আমার সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বল একটা 12 বছরের কন্যার জন্য স্বর্ণটাকে ওইটুকুনি মেয়ে নাকি দেবে বাবা ইয়ার কি মারা জায়গা খুঁজে পান ওই পথ ছেড়ে তো চলে যা। দাঁড়া সেই হতভাগী বেউলা এক রতি কম হবে এক রতি বেশি হবে এই স্বর্ণ রাজার দরবার থেকে তুই জয়ী হয়ে ফিরে আসবে ওই এই স্বর্ণ হ্যাঁ এ আমি হাত দিয়ে চাকাতে পারবো এই নাও এটি বাবা, কি আমার অপরূপ মায়ের স্বর্ণ। দৈব স্বর্ণ বাবা বাবা এই সামান্য স্বর্ণতে ওই বেউলা সুন্দরী কম হবে হ্যাঁ বেশ তোর তুই আমার নান্দির বয়সী তোর কথার উপরে বিশ্বাস করে এই স্বর্ণ নিয়ে যাবো এই উজানি নগরে যেন আমি জয় হয়ে ফিরে আসতে পারি যাওয়ার সময় প্রাণ করে আশীর্বাদ করো আমি যেন ওই চম্পকনগরের কুলবধূ হয়ে যেতে পারি আশীর্বাদ করি রেখো কি যে মন আশা নিয়ে আমাকে এত স্বর্ণ দিলি তোর মনের আশা যেন পূর্ণ হয় তোর মনের আশা যেন পূর্ণ হয় তোর মনের আশা যেন পূর্ণ হয় রেখো কি তাই চলো তাহলে চলো আগিয়ে যাই চলো তাই তো দেখতে দেখতে এক সপ্তাহ অতিবাহিত হয়ে চলল কথা দিয়েছিলাম এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলে দ্বিতীয়বার ভিতরে আসতে বলো আবার আমি ফিরে এলাম মহারাজ আপনার এই রাজসভাতে
কিসের জন্য এসেছো? আমি স্বর্ণ দেব। স্বর্ণ নেই? হ্যাঁ আমি স্বর্ণ দেব। স্বর্ণ কিসে আসছে গাড়িতে? গাড়িতে আসবে কেন মহারাজ, স্বর্ণ তো আমার ব্যাগে এসেছে। দ্বিজবর, আপনি কোথায় ভুলে যাচ্ছেন? এটা রাজসভা মাঝে রাজার সম্মুখে কথা বলতে গেলে সংযত হতে কথা বলতে হয়। মহারাজ আমি দেখতে পাচ্ছি তো মহারাজ, এটা হলো রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমি যে স্বর্ণ দেবো আপনার কন্যাকে তুলে দেবে ওই নেত্রীর ওপরে। আপনার কন্যা যদি বেশি হয় তাহলে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব মহারাজ। তাই বেশ, এই কে আছিস? আমার নেত্রীটা আমার কাছে দিয়ে দাও। আনুন আপনার কন্যাকে তুলে দিন নেত্রীর ওপরে। আমার কন্যাকে আমার কাছে পাঠিয়ে দাও। ওমা কালী মা, আর কেউ দেখবে? এই ছেলে মেয়ের পাত্রপাত্রী দেখা কাজ আর করবে? যদি এই স্বর্ণ যদি কম হয় ওই অন্ধকার কারাগার আমার নিক্ষেপ করা হবে। আমার বুড়িটা কি হবে? মা কালী তুই রক্ষা করিস গো মা। বুড়ো বয়সে কি রিস্ক নিচ্ছি দেখো দিনি গো। দ্বিজবর একটা কথা বলি, কথাটা শুনুন। দ্বিজবর, এই সামান্য স্বর্ণ যদি আমার কন্যার থেকে কম হয় তোমার কি করা হবে জানো? কি গো এই মহারাজ? অন্ধকার কারাগারে তোমাকে বন্দি করে বুকের উপরে শিলা চাপিয়ে তোমার চোখ দুটো উবড়ে না হবে। রিস্ক নেবো একটা, যাই হোক একটা। আরে কি করা হবে জানো মহারাজ? তোমাকে শুলে চাপানো হবে। বেশ আমি রাজি। আরে কি করা হবে জানো? হ্যাঁ আমার দেহটাকে তুমি কেটে কেটে টুকরো টুকরো করে বস্তা ভর্তি। ফাঁসি দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে আমি রাজি রাজি মহারাজ। তুলুন আপনার কন্যাকে নেত্রীর ওপরে তুলে দিন। ও মা একটু কম হয়ে যাস গো মা। আপনারা হাসি বন্ধ করুন, সবাই চুপ করবেন। সবাই আমার প্রজাগর্বগণ, একদিকে থাকবে আমার এই কন্যা, অন্যদিকে থাকবে স্বর্ণ। আপনারা সত্যি কথা বলবেন, স্বর্ণ বেশি হয় না, কন্যা বেশি হয়েছে। এ কি হলো? ধরো এ কি হলো? কি হলো? কি হলো? কি সংবাদ? কি? হ্যাঁ এ বাথরুমটা, উফ বাথরুম কোন দিকে? বলুন। সেনাপতি! হ্যাঁ মহারাজ, আমিও তাই বলতে চাই আপনার নীতি ভুল আছে। দিজে বলে মহাশয়, হ্যাঁ, হ্যাঁ, রোজ এই নৃত্যের উপরে আমি নিজে এই রচনা করে কেউ কোনোদিনও বলে না নৃত্য ভুল। আচ্ছা আজ তুমি বলছো নৃত্য ভুল? হ্যাঁ মহারাজ আমি বলছি আপনার নীতি ভুল আছে, আরেকটিবার ঘুরিয়ে মাপু। সামান্য একটা দিজে বড় হয়ে বলছো নৃত্য ভুল? হ্যাঁ নীতি ভুল আছে মহারাজ। বেশ, কথা দিলাম, আবার নৃত্য আমি ঘুরিয়ে মাপবো। সবাই তাকিয়ে দেখুন আমার দিকে, একদিকে থাকবে কন্যা, অন্যদিকে থাকবে স্বর্ণ। সবাই সত্য কথা বলবে। আমার ভাগ্যে কি আছে বলো দিনি? কন্যা বেশি হয় না, স্বর্ণ বেশি হয়েছে। না, এবার সংবাদ কি হলো? স্বর্ণ বেশি? জয় নিতাই জয় নিতাই, হরে কৃষ্ণ জিতে গেলাম। মহারাজ দেখুন মহারাজ, আপনি তো বলছেন এই সামান্য স্বর্ণ, আর এই সামান্য স্বর্ণ হতে আপনার বেউলা কন্যা এক রতি এক ভরি কম হয়েছে। কথা দিলাম আমি, আমার কন্যাকে ওই স্থানে আমি বিবাহ দেব। বিবাহ দেওয়ার আগে আমারও একটি শর্ত আছে মহারাজ। বলুন। আপনি তো বলেছিলেন, জোর করে চেয়েছিলেন আপনার কন্যা বলে, আপনি তো চেয়েছিলেন কন্যার ওজনের স্বর্ণ। আমি তো সেই স্বর্ণ আপনাকে দিয়েছি। আমাদের রাজ্যে রাজার একটি শর্ত আছে, শর্তটা হলো এই, আমার কাছে আছে পঞ্চকোটি লোহের কলাই। আপনার কন্যা যদি অন্নবেশে অন্যের নাই করে দিতে পারে রন্ধন, তাহলে যেতে পারবে ওই চম্পকনগরের পুত্রবধূ হয়ে। হ্যাঁ মানব কোনোদিনে পারে এই পঞ্চকোটি লোহের কড়াই রন্ধন করতে? তাই বলছে আমার কন্যা পারবে না। ফিরে যাও, এই লোহের টুকরো নিয়ে আপনারই আশ্রম আছে। তাহলে আমি কি বলতে পারি জানো মহারাজ? আপনার কন্যা হলো অসতী। হ্যাঁ মহারাজ, অসতী মায়ের অসতী কন্যা বলে তাই এই পঞ্চকোটি লোহের কলাই সিদ্ধ করতে পারবে না। আমার কন্যার সাথে, আমার অমলার সাথে কথা দিলাম, ওই পঞ্চকোটি লোহের কলাই
আমি রন্ধন করে দেব। মহারাজ আরেকটি কথা বলি আপনাকে, যদি সত্যি মায়ের সতী কন্যা হয় তাহলে অবশ্যই রন্ধন হয়ে যাবে এই পঞ্চকুটি লোহের কলায়। দ্বিজবর মহাশয় বলুন মহারাজ। একটি কথা বলবো তোমায় দ্বিজবর মহাশয়। বলুন মহারাজ। এই কন্যাটা যদি আমার না হয়ে আপনার হতো, এত বড় কঠিন তুমি শাস্তি দিতে পারতেন দ্বিজবর মহাশয়। মহারাজ আমি জানি গো মহারাজ, আমি যে একটি রক্তে মাংসে গড়া মানুষ, আমি জানি মানবের দ্বারাই কোনোদিন সম্ভব নয় লোহকে রন্ধন করে সিদ্ধ করে দেবে। কি করব বলুন মহারাজ। আমাদের রাজ্যে রাজার আদেশ আমাকে দিয়ে পাঠিয়েছে পঞ্চকুটি লোহের কলায়, বলেছে যে রাজ্যের কন্যা এই পঞ্চকুটি লোহের কলাই সিদ্ধ করে দিতে পারবে সে হবে আমাদের পুত্রবধূ। বলুন মহারাজ আমি যে কাজ করি রাজপ্রাসাদে, রাজার আদেশ আমাদের পালন করা উচিত, তাই রাজার আদেশ মতো এনেছি আপনার কাছে পঞ্চকুটি লোহের কলাই দিয়েছি আপনার হস্তে মহারাজ। দ্বিজবর মহাশয় আমি আপনার কাছে হাত ছুড়ে করে বলছি, না মহারাজ, আমার কন্যাকে তুমি আশীর্বাদ করে যাও, ও যেন এই পঞ্চকুটি লোহের কলাই রন্ধন করতে পারবে। দ্বিজবর মহাশয় অমন করে বলো না মহারাজ। আশীর্বাদ আর কি আশীর্বাদ করব বলুন মহারাজ। তাই দূর থেকে দুহাত তুলে আপনার কন্যাকে আমি আশীর্বাদ করে যাই, আপনার কন্যা যেন এই পঞ্চকুটি লোহের কলাই সিদ্ধ করে ছয় রাজ্যের মান সম্মান রাখতে পারে, ছয় রাজ্যের মান সম্মান রাখতে পারে, যেন যেতে পারে চম্পকনগরের পুত্রবধূ হয়ে মহারাজ। আমি এক সপ্তাহ পরে আসবো, এসে নিয়ে যাব পঞ্চকুলোই লোহের কলাই সিদ্ধ মহারাজ। আসি মহারাজ। হে শিব শম্ভু, এ কোন পরীক্ষায় ফেললে তুমি? আমার কন্যাকে এই লোহের টুকরো যে রন্ধন করতে হবে, আমি যে রাজা, নয়নে জলে ফেললে প্রজাগর্ব সবাই আমাদেরকে যে হাসবে। না, আমি নয়নে জলে মুছে নিয়ে আমার কন্যাকে বুকে পাস্তর চাপিয়ে পাঠিয়ে দেবো ওই পঞ্চকুটি লোহের কলাই রন্ধন করতে। এই কি আছিস? অমলাকে পাঠিয়ে দে। অমলা। মহারাজ কিবা সংবাদ মহারাজ? ওই লোহ অর্জনে গিয়েছিলে, কিবা হয়েছে মহারাজ? কি হয়েছে শুনুন। বড় আশা করে তুমি চেয়েছিলে না আমাদের 12 বছরের কন্যার জন্য সৈন্য। হ্যাঁ মহারাজ। এ নিন তোমারই সৈন্য। এই সামান্য স্বর্ণ কেমন করে বেহুলা অর্জন হলো? আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলছো মহারাজ। আমি জানি তুমি বিশ্বাস করবে না, যদি না বিশ্বাস করো বড় কথা সকলে প্রজাবর্গকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, তাও যদি বিশ্বাস হয় তোমার নিজের কন্যাকেও তুমি জিজ্ঞাসা করে দেখো। না বেহুলারি মা, ও তোর কি বলিব ও বেহুলা, আমি কি বলিব তোরে, ও তোর কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে। ও তুই এক ভরি ভার কেন হলি না আমার মাথাকে, ও তুই এক ভরি ভার কেন হলি না আমার মাথাকে। কন্যা ওজন করি সারদা নেব বলে, কন্যা ওজন করে নেব বলে, ও তুই এক ভরিতি দিতি হলো সর্প কি করে ঘরে, ও তোর এক ভরিতে দিতে
হলো সাপেকে ঘোর ঘরে। ও তোরা কেন বা করিলাম লালন পালন, কেন বা করিলাম কোলে। ও তোর কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে। ও তোর কি বলিব ও বেহুলা, কি বলিব তোরে। মহারাজ, বেশ, যখন আমি শর্ত বুঝে পেয়েছি এই বিবাহটা অমত করব না, এই বিবাহের জন্য আমি সম্মতি দিলাম। স্বর্ণ তুমি বুঝে পেয়েছো, আর ওই দ্বিজবর মশাই কি দিয়ে গেছি জানো? কি দিয়েছি মহারাজ? দেখো তো এগুলো চিনতে পারো কিনা। মহারাজ, এই যে পঞ্চকুড়ি লোহের কড়াই, কি হবে এই লোহ কড়াই একবার বলতে পারো মহারাজ? এই লোহের কলাই আপনার কন্যা, আমারই কন্যা, আমাদের মা বেকুলা সুন্দরীকে জলন্ধন করে দিতে হবে। না গো না, সামান্য মানবের কন্যা হয়ে কেমন করে করবে লোহ কড়াই সিদ্ধ? ও যে পারবে না, তুমি ফিরিয়ে দাও। ওই দ্বিজবর মশাই কি বলে গেছে এনো? কি বলেছি মহারাজ? তোমার কন্যা অসতে, তুমি অসতে, অসতী মায়ের অসতী কন্যা বলে ওই পঞ্চগুলি লোহের কলাই রন্ধন করতে পারবে না। না ওগো, তুমি এই কথা কেমন করে বললে বলো না? তবে কি তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিশ্বাস করো না? বেশ, একটিবার বেহুলাকে আমি জিজ্ঞাসা করবো, দেখবো বেহুলা পারে কিনা এই লোহ কড়াই অন্যের সময় সিদ্ধ করতে। বেহুলা রে, তুই কোথায় গেলি মা? তুই একটিবারে ছুটে যাই বেহুলা। বেহুলা, ওরে মা বেহুলা, ওই চম্পকনগর থেকে দিয়ে গেছে পঞ্চকুড়ি লোহের কড়াই, ওই লোহ কড়াই যে তোকে অন্যের সময় সিদ্ধ করতে হবে। কি বললি? পঞ্চগুলি লুইয়ের গলা অনিবেশে রন্ধন করতে হবে? এটা অসম্ভব। আমি কেমন করে পারবো? পারবি না? আমি পারবো না। পারবি না বেহুলা? না। ওগো, আমাদের কন্যা পারবি না। সমস্ত ভুল যখন আমি করেছি, আমি এর জীবন রাখবো না। হয়তো ওই দেখা যায় সুরধনী গঙ্গা, আমি চললাম ওই গঙ্গায় করিব নিজের প্রাণ বিসর্জন। তুমি হলে এই রাজ্যের রানী, যে প্রজাগর ভগবান সবাই বসে আছে না আমাদেরকে তাকিয়ে, সবাই কি ভাবছে জানো? কি ভাবছে? যে রাজা প্রবাদ হয়ে গেলে, যে রাজার কাছে আমরা বিচার চাইতে যাই, সবাই যে আমার দিকে তাকিয়ে থাকে, আমার মুখের বাণীর দিকে যে বাণী বলি ওরা নত শিরে করে ভালো। যখন আমারই কন্যা পারবে না, কি হবে? কি হবে আমার এই জীবন রেখে? যে পূজা ভগবান আমার দিকে তাকিয়ে মাথা নত করে থাকতো, সেই পূজা ভগবান প্রভাত হয়ে গেলে বলবে ওই যায় মিথ্যা রাজা, ওই যায় মিথ্যা রাজা। ওরে ভাই, ওই রাজ্যে কেউ যাস না, কেউ ন্যায় বিচার পাবি না, তাই নিজের দেহ দেওয়া নদীর দ্বারা মিশন। দাঁড়াও, দাঁড়াও পিতা, দাঁড়াও। এ কি করছো? তোমার জীবন নিয়ে চলেছো তুমি যৌবনের জলে বিসর্জন দিতে? তুমি রাজা না? তুমি নবলক্ষের বিচার করো না? রাজার বিচার কি এই? তুমি আমার গর্ভধারিণী মাকে ছেড়ে, তিনটি দাদাকে ছেড়ে, সোনা রাজ্য ছেড়ে চলেছি তোমার জীবন নিয়ে বিসর্জন দিতে। ওরে হতভাগী, ওরে বেহুলা, শোন বেহুলা, শোন। আমি এমন মা, আমি যে অসতী, তাই তাই চম্পকনগর থেকে রাজা বলে গিয়েছি আমি অসতী, আমার কন্যা অসতী, তাই তুই পারবি না এরকম করে সিদ্ধ করতে। পারবো না। ওরে মা, ফিরিয়ে দাও। আমি ওই চম্পকনগরের কুলবধূ হয়ে যেতে চাই না, ফিরিয়ে দাও। মারে মারে, ছোটবেলা থেকে বলতিস না মা, বাবা তুমি আমার সন্তান হবি, আমি তোমায় কোলে করে নিয়ে ঘুরবো,
আর সেই হতভাগ্য পিতা তোর কাছে সন্তানের মতো পিতা এই দু হাত ধরে বলছি, বললাম মা পারবি না ওই পঞ্চকরি লুকিয়ে করে রন্ধন করতে? একটিবার বল, এমন করতে আদেশ করো না। পারবে না। সবাই চুপ করো, স্তব্ধ হও। আমি যে রাজা, এই রাজার মুখে না কথাটা মানে না। সবাই প্রভাত হয়ে গেলে আমার দিকে আঙুল তুলে বলবে ওই যে মিথ্যা রাজা, ওই রাজ্যে কোনো ন্যায় বিচার পাই না, ওই রাজ্যে আর থাকবো না, সবাই আমার রাজ্য থেকে পালিয়ে যাবে। তাই নিজে দেব দিলাম ওই রাজ্যের আমি পারবো। আমি পারবো। আমাকে তোমরা দুজনে প্রাণ ভরে আশীর্বাদ করো। পঞ্চগরি লইয়ের কলা নিমিষে রন্ধন করে তোমাদের মান মর্যাদা উদ্ধার করতে পারে। আমাকে আশীর্বাদ করো। ওরে মা, কি আছে আমার, কি দিয়ে তোকে আশীর্বাদ করব? এই আশীর্বাদ করলাম রে বাবা, তুই যেন এই পঞ্চকরি লইয়ের কলা রন্ধন করতে পারিস না বাবা। ওরে মা, কেন দুঃখ করছিস? তোর এই পিতা, হতভাগ্য পিতার আশীর্বাদ সারা জীবন তোর সঙ্গে থাকবে রে মা। আমি কঠিন পরীক্ষা দিতে চললাম গো। এই পঞ্চকলি লইয়ের কলা যত্ন সহকারে তোমার হস্তে যত্ন করে না কর আমি কোথায় যাবো জানো? কোথায় যাবি? সরোবরে। আজ স্নান করিতে আমার মা গো।
ওকে মা মনের সাথে কি দেখতে পাও না বলো না কেন এত কষ্ট দাও দুঃখ দাও তুমি বলে না এই জীবনী আমার আলোর দিশারে দীপি যাই যাই বাড়ি বাড়ি দেখা দাও প্রভু দেখা দাও প্রভু